2025 সাল, 2026 সাল, 2027 সাল এই 3 বছরে কানাডা গভর্নমেন্ট সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে যে সেক্টরে, সেটা হচ্ছে স্কিল মাইগ্রেশনের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আগে কিন্তু আগের বছরগুলোতে তুলনামূলক কম হারে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়েছে, কিন্তু এই বছরগুলো থেকে মানে এই বছর থেকে 25, 26, 27 এখানে রেশিও কিন্তু পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে এক্সপ্রেস এন্ট্রির দিকে, অর্থাৎ এক্ষেত্রে সর্বাধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে। তো এই ভিসাগুলো পাবে কারা? অবশ্যই নন ক্যানাডিয়ানরা। ক্যানাডিয়ানদের তো আর পিআর ভিসার প্রয়োজন নেই। তো এখানে পিআর ভিসার জন্যে সিআরএস স্কোর বাড়ানো খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। তো এই সিআরএস স্কোর বাড়ানোর অনেক টেকনিক, অনেক বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি আমরা আগে। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কমন বিষয় কিন্তু ভিন্নভাবে উপস্থাপন করা হবে। যে বিষয়টি হয়তো এই টেকনিকগুলো হয়তো আমরা আগে খেয়াল করি নাই, অনেকে হয়তো জানি গুটি কয়েক ব্যক্তিরা। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল করা দরকার। তো আশা করছি এই ভিডিওটি, এই তথ্যগুলো অনেক ভাই বোনদেরকে অনুপ্রাণিত করবে, তাদের চোখ খুলে দিবে এবং সিআরএস স্কোর বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করবে। প্র্যাকটিক্যাল কিছু তথ্য, অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। হাউ টু গেট ডাবল দি সিআরএস পয়েন্টস ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে পয়েন্ট আপনি পান সেটিকে কীভাবে ডাবল করবেন। তো ধরুন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পয়েন্ট যদি আপনি 35 পয়েন্ট পান, সেটা যদি কোনোভাবে আপনি 70 করতে পারেন, তাহলে আপনার 35 স্কোর বেড়ে যাওয়া মানে আপনার এখানে ইনভাইটেশন পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। বিশেষ করে আপনি কোনোভাবেই যখন স্কোর বাড়াতে পারছেন না, সব দিক থেকে আপনারা একটা আটসাঁট অবস্থার মধ্যে আছেন, সেই জায়গাতে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটি, যে ইউজুয়ালি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না, ভিন্নভাবে অবশ্যই সেটা আপনারা দেখতে পারবেন, এটি আপনাদেরকে সহযোগিতা করবে অবশ্যই। In some cases, foreign nationals seeking permanent residency through Canada Express Entry system can gain foreign and in-Canada work experience, at the same time giving them additional CRS points and increasing their chances of gaining PR. Pursuing this method can allow some candidates to increase their comprehensive banking system score by more than 60 points within a single year, and increase that can greatly improve a candidate's chances at receiving an invitation to apply ITA. আপনারা যারা কানাডার বাইরে থেকে পিআর প্রোগ্রাম নিয়ে আসার জন্য এক্সপ্রেস এন্ট্রির অধীনে প্রোফাইল করে বসে আছেন, আপনি স্কোর যদি অনেক ভালো হয় কিংবা ক্যাটাগরি বেস যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছে কানাডা গভর্নমেন্ট, এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, এরপরে এগ্রিকালচার সেক্টর, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস, এরপর স্টেম সেক্টর, এগুলোর মধ্যে যদি আপনার প্রফেশনটা থাকে তো আলহামদুলিল্লাহ আপনার খুব বেশি টেনশনের কারণ হবে না। হয়তো আপনার 420, 30, 50 এরকম স্কোর হলে আপনার চান্সেস আর ভেরি হাই টু গেট আইটিএ। কিন্তু এগুলোর বাইরে যদি আপনার প্রফেশনটি পড়ে থাকে, আপনি কোনোভাবে পারতেছেন না, তো অল্টারনেটিভ ওয়ে হিসেবে অবশ্যই আপনাকে ভিন্ন চিন্তা করতেই হবে। তো সেই ভিন্ন চিন্তার মধ্যে একটি হচ্ছে আপনি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্স প্রোগ্রামে আসার আগে স্টুডেন্ট হিসেবে এখানে আসতে পারেন। স্টুডেন্ট হিসেবে আসার পরে কী হলো, আপনি এখানে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করার কারণে এখানে আপনি কিছু পয়েন্টস পাবেন। এরপরে আপনি এখানে পড়াশোনা শেষ করেই আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন। সেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের অধীনে আপনি টিআর ক্যাটাগরির 0, 1, 2, 3 এগুলোর মধ্যে যদি জব এক্সপিরিয়েন্সটা গেইন করেন, তাহলে আপনি সেটা থেকে বোনাস পয়েন্ট পাবেন। এবং আজকে যে টেকনিকটা বলবো সেটা হলো, আপনি এখানে যারা অলরেডি স্টুডেন্ট হিসেবে আছেন তারা যেমন এই টেকনিকটা কাজে লাগাতে পারেন, যে তিনি কানাডাতে পড়াশোনা করেছেন, আগে তার নিজ দেশে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো তিনি পড়াশোনা করে কানাডাতে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। তো তিনি সেই কানাডার জবের পাশাপাশি আউট অফ কানাডা থেকেও তিনি কোনো একটা রিমোট জব করে তার এক্সপিরিয়েন্সটাকে ডাবল করতে পারেন। আবার দেখা গেল যে কেউ অলরেডি কানাডাতে যাওয়ার আগে নিজ দেশে 5-10 বছর জব করেছেন, করে তিনি বয়স বেড়ে গেছে, জেনারেল পিআর প্রোগ্রামে হচ্ছে না, তারা কানাডাতে গেলেন, তো তার তো অলরেডি দেশের একটা এক্সপিরিয়েন্স আছে, দেশের সার্টিফিকেটের একটু ভ্যালু আছে, সেগুলো ইসিএ করে ফেলবেন। এগুলো ইসিএ করলে আপনার পয়েন্ট বাড়বে। পাশাপাশি আপনি কানাডাতে যাবেন পড়াশোনা করতে, তখন কানাডার এডুকেশনের জন্য পয়েন্ট পাচ্ছেন, আবার সেখানে পড়াশোনা পরবর্তী যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, তাহলে ইনসাইড কানাডার এক্সপিরিয়েন্স এবং আউটসাইড কানাডার এক্সপিরিয়েন্স, ইনসাইড কানাডার এডুকেশন এবং আউটসাইড কানাডার এডুকেশন, এই পদ্ধতিতে আপনার দেখবেন যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এডুকেশনের পয়েন্টের কারণে আপনার যে স্কোরটা ছিল এটা অনেক বুস্টিং করবে এবং এর মাধ্যমে আপনার পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করাটা অনেক সহজ হবে। আশা করি আমি মূল বিষয়টা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এখানে আপনাদেরকে একজন ইন্ডিয়ান সিটিজেন সঞ্জয় রেড্ডি, তার একটি উদাহরণ এখানে তুলে ধরেছি আমরা। তার বয়স হচ্ছে 18 বছর বয়স। তিনি কানাডাতে পড়াশোনা করার জন্য আসেন। পড়াশোনার পরবর্তীতে তিনি কী করলেন, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে
তিনি জব করলেন। কোন ধরনের জব? তিনি টিয়ার ক্যাটাগরির অকুপেশন লেভেল ওয়ানের একটি জব করলেন। জব করার পরে, জব শেষ করার পরে তিনি দেখলেন যে এক্সপ্রেস এন্ট্রিতে তার যে স্কোর, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পয়েন্ট তিনি পাচ্ছেন 100-র মধ্যে 38। স্কিল ট্রান্সফারেবিলিটি সেকশন আমি একটু পড়ি এটা। সঞ্জয় হ্যাজ 1 year of Canadian work experience, qualifies for the Canadian experience class program. He has no foreign work experience. তো তিনি ফ্রেশ স্টুডেন্ট হিসেবে কানাডাতে গেছেন, আগে তার নিজ দেশে জব করেননি। তো সেখানে তিনি কী করলেন, স্কিল ট্রান্সফারেবিলিটি সেকশনে সিআরসি স্কোর, তার স্কোর ছিল 38/100 ফর হিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 1 বছর জব করার কারণে। তো তাতে দেখা গেলো তার কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং র্যাঙ্কিং সিস্টেম যেটা, সেই স্কোরে তার 470 পয়েন্ট আসতেছে। তো এই 470 পয়েন্ট দিয়ে জেনারেল ড্রতে তার পক্ষে ফাইট করা সম্ভব হচ্ছিল না। এখন কি হলো, রিসেন্টলি সঞ্জয় অ্যাকসেপ্টেড এ ফুল টাইম পেইড এমপ্লয়মেন্ট অফার ফর এ টেক কোম্পানি ইন ইন্ডিয়া অ্যাজ এ ইউজার ইন্টারফেস কনসালটেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক বা একটি ইস্যু আপনাদের জন্য। দেখুন, আপনারা জানেন যে কানাডা এবং এশিয়ান কান্ট্রিগুলোর আপনার দিবারাত্রির ডিফারেন্স কিন্তু 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত। আপনি যদি কুইবেক প্রভিন্সের দিকে যান তাহলে 10 ঘন্টা থেকে 11 ঘন্টা, আপনি যদি ব্রিটিশ কলম্বিয়াতে যান তাহলে দেখবেন যে 13 ঘন্টা 14 ঘন্টা এরকম ডিফারেন্স কিন্তু হয়। তো যেটা মোট কথা হলো, এখানে রাত, ওখানে দিন, ওখানে দিন, এখানে রাত। তো এখানে সঞ্জয় একটা অফার পেল, সেহেতু কানাডাতে জব করে, পাশাপাশি তার যেহেতু কানাডিয়ান এডুকেশন, কানাডিয়ান ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাপক এক্সপিরিয়েন্স, সেটাকে মূলত ইউজ করার জন্য ইন্ডিয়ান কোম্পানি থেকে একটা লুক্রেটিভ অফার দিল তাকে, এখানে ইউজার ইন্টারফেস কনসালটেন্ট হিসেবে তাকে জব দেয়। তো সে কী করলো, কানাডাতে দিনের বেলা জব করে, এবার কানাডাতে রাতে তিনি ইন্ডিয়াতে জব করতেছে। তো এটা তার মতো করে সমন্বয় করে সে ফুল টাইম জব করলো। করার ফলে কি হলো, তার যে আপনার জব এক্সপিরিয়েন্স আউট অফ কানাডাতে, সেটাও কিন্তু এখানে আপনার লেভেল 1 হিসেবে, টিয়ার লেভেল 1 হিসেবে কাউন্ট হয়েছে। প্রোভাইডেড দ্যাট he maintains express entry eligibility conditions while working at both jobs, while still in Canada with a valid PGWP, Sanjay is able to gain both foreign and Canadian work experience at the same time. একসাথে তিনি দুইটা জবই করে যাচ্ছেন। তো কানাডার গভর্নমেন্ট যে কাজটি করতেছে সেটা হলো, আপনি যখন কানাডাতে জব করতেছেন ফিজিক্যালি, ওকে, দেন ইটস ওকে। আপনি যখন কানাডাতে থেকে রিমোট জব করতেছেন, কানাডা গভর্নমেন্ট সেই জবের কোয়ালিটির উপর ভিত্তি করে সেটিকে তারা পয়েন্টের জন্য এটাকে অ্যাকসেপ্ট করতেছে। অর্থাৎ আপনি কানাডাতে থেকেও, আপনি যদি আউট অফ কানাডাতে, হতে পারে বাংলাদেশে, হতে পারে পাকিস্তানে, হতে পারে ইন্ডিয়াতে, হতে পারে শ্রীলঙ্কা, এনি কান্ট্রি এলস, তো সেই জায়গাতে আপনি যদি জব করেন ফুল টাইম, এখানে সেইভাবে যদি আপনার অ্যাকসেপ্টেন্স লেটার, এগ্রিমেন্টগুলো থাকে, অ্যাকসেপ্টেন্স বলতে অফার লেটার, জব অফার লেটার, তাহলে সেটিকে কানাডা গভর্নমেন্ট কাউন্ট করতেছে ফরেন এক্সপিরিয়েন্স হিসেবে। তো এই ফরেন এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করার কারণে তিনি এখানে বোনাস বা এখানে এক্সট্রা এক্সপিরিয়েন্সের পয়েন্ট পাচ্ছেন। পাশাপাশি তার তো কানাডাতে জব করার কারণে তার সেখানেও কানাডিয়ান জবের জন্য যে পয়েন্ট, সেটা তো বাড়তেছে। এই যে এক ঢিলে দুই পাখি, বা একই ব্যক্তি 1 বছরের মধ্যে 2 বছরের এক্সপিরিয়েন্স গেইন করার সুযোগ পাচ্ছে 2 ধরনের। এর ফলে কী হচ্ছে, এখানে স্কিল ট্রান্সফারেবিলিটি, এখানে যে সেক্টরগুলো রয়েছে, যত বোনাস পয়েন্ট আছে, সেগুলো সবগুলো গেইন করা সম্ভব হচ্ছে। এর ফলে দেখা গেলো যে বছর শেষে সে যখন প্রথম বছর শুধু কানাডিয়ান এক্সপিরিয়েন্স ছিল, তার স্কোর ছিল 38/100, কিন্তু যখন সে ইন্ডিয়াতেও জব করলো, কানাডাতেও জব করলো, একসাথে বছর পেরিয়ে তার স্কোর গিয়ে দাঁড়ালো 100/100। অর্থাৎ এই স্কিল ট্রান্সফারেবিলিটি সেক্টরে সেই সব পয়েন্টগুলোই তার ব্যাগে ভরিয়ে ফেলার সুযোগ পেল। এখন তার স্কোর কত হলো, 470 থেকে জাম্প দিয়ে সেটা হয়ে গেল 533। তো এই 533 স্কোর দিয়ে সে কিন্তু জেনারেল ড্রতে কোয়ালিফাই করা তার জন্য সহজ হবে। তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। যারা কানাডাতে আছেন তারা যেমন এখান থেকে একটা ওয়ে পেয়ে গেলেন কিভাবে আপনি বুস্টিং করতে পারেন, এবং যারা কানাডার বাইরে আছেন তারা এখানে পেয়ে গেলেন যে আপনি তো কানাডার বাইরে অলরেডি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, এখন কানাডাতে আসার পরে আপনি পড়াশোনা করা এবং তার পাশাপাশি অন্যান্য জব করা, কিংবা আপনারা যদি কেউ লিগাল ওয়েতে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে যে আপনার এলএমআই সহ জবের যে ব্যবস্থা, সেই জবগুলো যদি করতে পারেন কানাডাতে, স্টুডেন্টের দরকার নেই, আপনি সরাসরি ওয়ার্কার হিসেবে আসেন লিগাল ওয়েতে, সেক্ষেত্রে আপনি এখানে 1 বছর জব করার পরে সেই কানাডিয়ান এক্সপিরিয়েন্স এবং আপনার নিজ দেশের এক্সপিরিয়েন্স, এইগুলোর মাধ্যমে কিন্তু এইভাবে আপনার স্কোরটা বুস্টিং করা পসিবল। আশা করছি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি মোস্ট অফ দ্য পিপলের কাছে। হাউ ক্যান আই গেইন কানাডিয়ান অ্যান্ড
ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাট দি সেম টাইম। এটা কীভাবে গেইন করবেন আমি অলরেডি ভেঙে বলেছি এই বিষয়গুলো, নতুন করে এটা ব্যাখ্যার প্রয়োজন নেই। এবার আসি, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল আউট করতে হবে। This scenario is facilitated by remote work experience for a foreign employer with candidates are in Canada and simultaneously gaining eligible Canadian work experience. Remote work in this scenario can count as a foreign work experience if it meets all other eligibility criteria under Express Entry. তো এক্সপ্রেস এন্ট্রি তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলোর একটা ক্রাইটেরিয়া থাকে, সেগুলো অবশ্যই মিট করতে হবে। আপনি এমনি ফ্রিল্যান্সিং কাজ করলেন সেটা কিন্তু এখানে আসবে না, কারণ ফ্রিল্যান্সিং কাজগুলো তো আপনার প্রজেক্ট বেস, সেটা কিন্তু হবে না। আপনার এখানে পেইড ফুল টাইম এখানে এঙ্গেজ হতে হবে, রিমোট জব হলেও এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিট দি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট অফ দি স্ট্রিম দ্যাট দে আর অ্যাপ্লাইং আন্ডার। Their Canadian work experience meets the general requirement of Canadian work experience under Express Entry. তো এই টার্মস কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। Their foreign work experience meets the general requirement for foreign work experience under Express Entry. Work experience requirement under Express Entry stream. Each program with Express Entry system has defined work experience requirement. এখানে Canadian experience ক্লাসে দেখুন, to be eligible under Canadian experience class, work experience must meet the following requirement. কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে? Be in one or more of the following national occupation classification, অর্থাৎ টিয়ার ক্যাটাগরি 0, 1, 2, 3 পর্যন্ত এখানে আপনি এই আপনার এক্সপিরিয়েন্সটা বা এটি আপনি এক্সপিরিয়েন্সটি কাজে লাগাতে পারবেন। 4 এবং 5 এখানে কাজে লাগে না, খুব ভালো করে মাথায় রাখতে হবে। Be gained by working in Canada as a full-time worker under a valid work permit. Be paid wages or commission. Include at least 1 year of Canadian work experience within the 3 years preceding the date you submit your Express Entry profile. Work experience gained while on a study permit or during co-op work terms is not eligible in CEC. অর্থাৎ এখানে স্টাডি পারমিট চলাকালে আপনারা যে পার্ট টাইম জব করেন 24 ঘন্টা এবং আপনারা যে কোঅপ করেন, এগুলো কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কানাডাতে শো করা যাবে না, সেগুলো কাউন্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। পিজিডব্লিউপি পাওয়ার পরে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা কাউন্ট হবে। ফেডারেল স্কিল ট্রেড ক্লাসের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো মেনে চলতে হবে, টু কোয়ালিফাই আন্ডার ফেডারেল skill trade program, your work experience must meet the following requirement. Be in same NOC and fall under one of the following occupational categories. Major groups 71, এখানে কিছু এক্সক্লুডিং ইনক্লুডিং আছে, দেখে নেবেন। মাইনর গ্রুপ 6320, ইউনিট গ্রুপ 62200, be paid wages or commission. Have been obtained with proper work authorization, include at least 2 years of full-time work experience in a skilled trade within 5 years before applying. তো এখানে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক আপনার কন্ডিশনগুলো ভিন্ন ভিন্ন। এবার আসি এফএসডব্লিউপি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো মিট করতে হবে। বি ইন one of the following NOC tier 0, 1, 2, 3. Be in the same NOC as the job you are using as your primary occupation for your immigration application. Be paid consist of at least 1 year of continuous full-time work experience have been obtained within the last 10 years. তো এখানে আরও যে কন্ডিশনগুলো রয়েছে এগুলো দেখে নেবেন। 3টি প্রোগ্রামেরই কন্ডিশনগুলো এখানে নতুন করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এগুলো কিন্তু মিট করতে হবে এই প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য। হাউ ইজ দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাউন্টেড আন্ডার এক্সপ্রেস এন্ট্রি, এটি কীভাবে কাউন্ট করা হবে? এখানে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু সাপ্তাহিক কর্মঘণ্টা 30 ঘন্টা পর্যন্ত কাউন্ট করা হবে। আপনি যদি 40 ঘন্টাও কাজ করেন তারপর এখানে 30 ঘন্টা করে ধরা হবে। এভাবে 12 মাসে আপনার 12 গুণন আপনার 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে যেটা আসে 12 মাসে 30 ঘন্টা হলো সাপ্তাহিক, 30 গুণন 120, 30 গুণন 4 তাহলে কত হচ্ছে 120 ঘন্টা, 120 গুণন 12, এইভাবে করলে আপনার 1560 ঘন্টা হবে। এইভাবে মূলত 1560 ঘন্টা কাউন্ট করা হয়। তো এখানে আরও কিছু বিষয় আছে, এগুলোর ব্যাখ্যা করছি না, আলোচনা যাতে দীর্ঘ না হয়। আমি মূল বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। হাউ ডাজ এক্সপ্রেস এন্ট্রি ডিফাইন কানাডিয়ান ওয়ার্ক, এখানে আরও কিছু বিষয় আছে, একটু আপনার কষ্ট করে পজ করে দেখে নিন। তো আজকের আলোচনা শেষ করব। যারা আমাদের সাথে ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আশা করছি এই তথ্যগুলো, এই টেকনিকগুলো আপনার কাজে লাগালে আপনাদের স্কোরগুলো বুস্টিং করা সহজ হবে এবং এর মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ সম্ভব হবে। সেই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে ইতি টানলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।